আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল রাতে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম। তো এই গোছানো রান্নাঘরে সকালবেলা এসে মনটা একদমই ভালো হয়ে গিয়েছে। সকালের দিকে এরকম গোছানো পরিপাটি রান্নাঘর দেখলে মনটা এমনিতেও ভালো হয়ে যায়। এখন নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়েছি। আজকে বেশ অনেক দিন পর নিজের জন্য একটু কফি বানাচ্ছি। প্রায় দিনই আমার চা খাওয়া হয়, তো কফি তেমন একটা খাওয়া হয় না। কোনো একটা ভিডিওতে একটা আপু বলেছিলেন যে আপু যেহেতু কফি খাও না, ওটাকে ফ্রিজে রেখে দিও। আসলে আপুর কমেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক আপুরাই আছেন এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আসলে মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা, অনেক কিছুই খেয়াল করেন। তো আপুর এই কমেন্টটা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আপুটা বলতেছিল যে আপু বাহিরে রাখলে এটা দলা পাকিয়ে যাবে, তো সেজন্য আপুর কথা মতো আমি এটাকে ফ্রিজেই রেখে দিয়েছি। এখন বের করে নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নেব। অনেক দিন পর কফি বানাচ্ছি, তো বেশ একটা অন্যরকম ভালো লাগাও কাজ করছিল। সচরাচর আমার বাসায় তেমন একটা কফি খাওয়া হয় না, মাঝে মধ্যে জুনায়েদের বাবাই খেয়ে থাকে। তো আজকে আমি আমার জন্য একটু ব্ল্যাক কফি বানাবো। প্রতিদিনই সকালের দিকে নাস্তা খাওয়ার পর আমার এক কাপ চা অথবা এক কাপ কফি লাগে। তবে বেশিরভাগ সময় আমি দুধ চা খেতেই বেশি পছন্দ করি। ওভাবে করে আমার কখনোই কফি খাওয়া হয় না, এনে রাখি, আসলে মাঝে মধ্যে ইচ্ছে করলে খাওয়া যায় আর কি। হুটহাট যখন কফি খেতে ইচ্ছে করে, বাসায় না থাকলে তো আর খাওয়াও যায় না, তো সেই চিন্তা থেকে এনে রাখি আর কি। তো এই তো এখানে আমি একটু কফি বানিয়ে নিচ্ছি। অনেক দিন পর আজকে ইচ্ছে হলো যে একটু ব্ল্যাক কফি খাই। অনেক আপুদেরই দেখি ব্ল্যাক কফি খেতে, সেজন্য আর কি আমারও দেখে ভালো লাগলো যে ট্রাই করে দেখি। যখন কফিটা বানাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম যে খেতে জানি কীরকম হয়। এরকমভাবে কখনোই আমার সকালের দিকে ব্ল্যাক কফি খাওয়া হয় না, তবে প্রায় সময় জুনায়েদের বাবা খেয়ে থাকে। আর মনে হয় একটু ব্রাউন সুগার দেওয়াতে টেস্টটা মোটামুটি বেশ ভালোই ছিল। অনেক দিন পর খেয়েছি, খারাপ না, মোটামুটি বেশ ভালোই লেগেছে। এই তো আমি এখন কফিটা খেয়ে নিয়েছি। আর বাহিরের আবহাওয়াটা আজকে ভীষণ সুন্দর ছিল, আর সাথে রোদও উঠতেছিল, বেশ ভালো লাগছিল। বসে বসে আমি এখন কফিটা খেয়ে নিই। সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শুরু হয়ে যায় সংসারের নানান ব্যস্ততা, নানান কাজকর্ম। গতকাল রাতে টুকটাক কিছু থালাবাটি ছিল, তার উপরে সকালবেলা নাস্তা খাওয়ার পর যেসব থালাবাটি জমেছিল ওগুলোই ক্লিন করে নিয়েছি। তারপর ঝুড়িতে রেখে দিয়েছিলাম, পানিটা একটু ঝরে যাওয়ার পর এগুলোকে আমি এখন রেখে দিচ্ছি। এই কাজটা আমার প্রায় দিনই করতে হয়। দেখা যায় কি রাতের দিকে থালাবাটিগুলো ধুয়ে রাখলে সকালটা অনেক সহজ হয়ে যায়, সেই সাথে রান্নাঘরটাও পরিপাটি গোছানো থাকে। রান্নাঘরে যদি সিঙ্কটা ক্লিন থাকে আমার কাছে মনে হয় যে অনেকটা কাজই এগিয়ে যায়। যে কোনো থালাবাটির সাথে সাথে ধুয়ে নিলে সিঙ্কটা ফাঁকা থাকে, রান্না করতেও বেশ ভালো লাগে। তাছাড়া ঘরের অন্যান্য কাজগুলো সহজে করে নেওয়া যায়। দুপুরে রান্নার জন্য এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। সেই সাথে আগে থেকে আমি শাকগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট বের করে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই ধরনের কাজগুলো মাঝে মধ্যে আমি করে রেখে দিই, এতে করে কাজগুলো করতেও সহজ হয়। তাছাড়া যেহেতু একা হাতে সব কাজকর্ম করতে হয়, কাজগুলো এভাবে ধাপে ধাপে গুছিয়ে নিলে কাজগুলো করা অনেকটা সহজ হয়ে যায়। কিছু পুঁইশাক যে রেখে দিয়েছিলাম ওগুলোকে কেটে বেছে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। জাস্ট এখন বের করে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। সাথে আমি একটা শসিও দিব। কার অঞ্চলে এটাকে কী নামে ডাকে আসলে সেটা আমার জানা নেই, তবে আমরা এটাকে শসিই বলি। তো ওটা দিয়ে মুসুরির ডাল দিয়ে আমি পুঁইশাক দিয়ে রান্না করব।
পুঁইশাক কখনো আমি খালি রান্না করি না, হয়তো বা ডাল না হয় কোনো একটা সবজির সাথে দিয়ে তারপর রান্না করি। আর সাথে তো থাকেই সব সবজির বন্ধু আলু, যেটা না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো সব সময় আমি পুঁইশাক রান্না করার ক্ষেত্রে আলু, মুসুরির ডাল বা অন্যান্য সবজি দিয়ে থাকি। তো আজ হচ্ছে একটু সর্ষে দিয়ে দিচ্ছি। এরকম ছোট করে কেটে এগুলোর সাথে দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। তাছাড়া আজকে বাসায় একটা সর্ষে ছিল, তো ওটাকে রেখে আর কি করব, ভাবছি যে এই সবজিটার সাথে দিয়ে দিই। খেতে আশা করছি খারাপ না, ভালো লাগবে। আর এটা হচ্ছে আজকে আমি বোয়াল মাছ দিয়ে রান্না করব, যেটা ফ্রোজেন ছিল। এখানে তো চাইলেও ওইরকম বাংলাদেশিও মাছ পাওয়া যায় না একদম ফ্রেশ, ওইরকম ফ্রোজেন করা থাকে, বাসায় এনে তারপর পরিষ্কার করে রান্না করতে হয় আর কি। তো এই তো শাকগুলোকে আমি পরিষ্কার করে নিব। সব সময় আমি রান্না করার আগে আপাতত চুলার আশপাশ চুলাটাকে একটু পরিষ্কার করে নিই। রান্না করার পর তো যেহেতু এমনিতেও অনেকটা নোংরা হয়, তাছাড়া আমি রান্না করার আগে সবসময় এই কাজটা করে থাকি। এতে করে আশেপাশে কোনো সবজি যদি পড়েও যায় খুব সহজে উঠিয়ে নেওয়া যায় বিনা সংকোচে। তো দেখা যায় কি তখন মনটাও ভালো লাগে। আর যখন রান্নাঘরটা নোংরা থাকে এমন অবস্থায় রান্না বসাতে আমার একদমই ইচ্ছে করে না। কাটাকুটি করে নেওয়ার পর আমি আবারও কিচেনটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। হতে পারে খুব সাদামাটাভাবে বা অল্প কিছুটা, তারপরেও চেষ্টা করি আর কি। তো এই তো শাকগুলোকে ধুয়ে নিয়েছি, একটা ঝাঁকিতে শাকগুলোকে উঠিয়ে নিয়েছি। এই কাজগুলো না কম বেশি প্রতিদিন আমার হয়ে থাকে, বা রান্না করার সময় এই কাজটা আমার থাকে। আসলে আমরা যারা আপুরা আছি তারা মনে হয় এই ধরনের কাজগুলো প্রতিনিয়ত করে থাকি। দিনের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কাটাতে হয়। আর সেই রান্নাঘরটা যদি একটু পছন্দের ভালো লাগার হয় তাহলে তো কোনো কথাই নেই। রান্না করতেও ভালো লাগে, সেই সাথে কাজকর্ম করতেও ভালো লাগে। ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে নিয়েছি। এই মাছগুলো অত আগে বের করতে হয় না, ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ ভিজিয়ে রাখলেই হয়ে যায়। বাকি কাজ করতে করতে মাছগুলো অনেকটা ডিফ্রোস্ট হয়ে যাবে, তো যার জন্য আমি আর আগে বের করিনি, এখন একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি হচ্ছে ঝটপট রান্নাটা বসিয়ে দিব। আজকে একটা তরকারি রান্না করব, বেশি রান্না বান্না নেই। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। সব ধরনের মশলা দিয়ে আগে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপরে তেলটা ভেসে আসার পর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে যদি কেটে বেছে গুছিয়ে রাখা যায় তখন কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। আর এই ধরনের সবজিগুলো সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আগে থেকে কিছু মসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন ওগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, আর এভাবে ট্রাই করে দেখতে পারেন, মাঝে মধ্যে খেতে কিন্তু খারাপ না, বেশ ভালো লাগে। আমার বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না, তবে ওই আলু দিলে একটু আলু খাবে আর কি, যেটার জন্য প্রায় সবজিতেই আমার আলু দেওয়া হয়। আর মাংস রান্না করলে তো আসলে ইচ্ছে করেই নিজে দিই, যাতে করে নিজেরও ভালো লাগে, বাচ্চারাও খেতে পারে। সবজিটাকে একটু মিশিয়ে একটু ঢেকে রেখেছিলাম, বেশ অনেকটাই কমে গিয়েছে, একদম একটু করে হয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর একটু করে যতটুকু ঝোল প্রয়োজন আমি অতটুকু পরিমাণে ঝোল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। আর অন্য চুলায় আমি হচ্ছে মাছগুলোকেও ভেজে নিয়েছি। যারা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, ভিডিওটাতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ ভিডিওটা ভালো লেগে গেলে আপনি চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো আপনি চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ইদানিং আমার প্রিয় অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন, যখনই আমি রান্না করি বা রান্নার কোনো ভিডিও দিই তখনই আপুরা আমাকে বলেন যে আপু আপনি যে পাতিলগুলো ব্যবহার করেন বা যে হাঁড়িগুলো ব্যবহার করেন ওগুলো ক্লিন রাখেন কিভাবে, বা এত চকচকে থাকে কিভাবে, আর এগুলো ব্যবহার করে কীরকম। আমি প্রায় যে হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করি ওগুলো স্টেনলেস স্টিলের থাকে, কিছুগুলো অ্যালুমিনিয়ামের থাকে। আসলে আমার পছন্দ অনুযায়ী ডিপেন্ড করে আর কি, যখন আমি যেটাতে রান্না করতে চাই বা যখন যেটা কিনে থাকি। তবে স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিলগুলো মেনটেন করা কিছুটা কঠিন, তবে একবার ব্যবহার করা জানতে পারলে বা বুঝতে পারলে তেমন একটা কঠিন না, অনেকটাই সহজ হয়ে যায়। তবে এগুলো রান্না করার পর সাথে সাথে একটু পরিষ্কার করে নিতে হয়, তাছাড়া অনেক বেশি হাই হিটে রান্না করা যায় না। একেবারে মিডিয়াম হাই ফ্লেমে রান্না করলে দেখা যায় কি খুব সুন্দর করে এগুলোতে রান্না করা যায়। আজকে বেশ অনেক দিন যাবৎ আমি এই হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করছি। এই ধরনের হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করার পর খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, সেই সাথে শুকাতে হয়, তা না হলে খুব কালো কালো একটা দাগ পড়ে যায়। নিচের সাইডে তো বেশ ভালোই দাগ পড়ে, তো সেটা দেখতে তেমন একটা ভালো লাগে না। তো সবসময় পরিষ্কার করে রাখতে হয়, একটু ভালো করে যত্ন নিতে হয় আর কি। তবে আমরা কিন্তু কম বেশি সবাই জানি স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল কিন্তু শরীরের জন্য খুবই ভালো, আর অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহারও করা যায়, সহজে নষ্ট হয় না যদি ঠিকভাবে পরিষ্কার করে রাখা যায় আর ঠিকমতো ব্যবহার করা যায় আর কি। একবার ভালোভাবে ব্যবহার করা জানতে পারলে পরে অনেকটা সহজ হয়ে যায়। আর এই ধরনের হাঁড়ি পাতিলের সেটগুলো একটা কিনে নিলে বেশ লম্বা একটা সময় অবধি ব্যবহার করা যায়, একেবারে নতুনের মতো চকচকে থাকে। আর ননস্টিকের হাঁড়ি পাতিল কিন্তু 1 বছর বা 2 বছর পর বেশ অনেকটাই নষ্ট হয়ে যায়। তবে সব ক্ষেত্রে না, অনেক সময় ইউজের কাছেও কিন্তু অনেক জিনিস ভালো থাকে। তবে ননস্টিকের হাঁড়ি পাতিল কিছুদিন পর নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো তেমন একটা নষ্ট হয় না। যত্ন করে রাখতে পারলে, পরিষ্কার করে রাখতে পারলে বেশ লম্বা একটা সময় অবধি এগুলো দিয়ে কাজ চালানো যায়, রান্নাবান্না করা যায়। তাছাড়া ভালোভাবে পরিষ্কার করে রাখলে একেবারে নতুন কেনা হাঁড়ি পাতিলের মতোই দেখায়। তো আমি সবসময় চেষ্টা করি রান্নাবান্না করার পর হাঁড়ি পাতিলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু শুকিয়ে গেলে এগুলোকে আমি কাবাটের মধ্যে রেখে দিই। আর যাতে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, তা না হলে কিছুদিন পর দেখা যাবে এগুলো কেমন যেন একটু নষ্ট হয়ে যায়। তো সব সময় আসলে একটু যত্ন বেশি করতে হয় আর কি। তো যাই হোক, বাকি কাজকর্ম শেষ করে একটু সাগর পাড়ে এসেছিলাম। আজকে বাহিরের আবহাওয়াটা ভীষণ ভালো ছিল। আজকের আবহাওয়াটা একটু ভালো ছিল বলে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি। এটা ছিল গত সপ্তাহে। এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু সাগর পাড়ে আসলাম, ওরা ওদের মতো করে খেলবে। আর আবহাওয়াটা এতটা পরিমাণে ভালো ছিল, প্রচণ্ড বাতাস ছিল আর খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসতেছিল, বেশ ভালো লাগছিল। আমি উপরে বসেছিলাম আর বাচ্চারা এই তো ওরা ওদের মতো খেলা করছে। ইদানিং তো বেশ ভালোই গরম পড়ছে, আজকে 3-4 দিন যাবৎ মনে হয় গরমটা একটু বেশিই পড়ছে। তবে আগে কিন্তু মোটামুটি বেশ ভালোই ঠান্ডা ছিল। তবে হ্যাঁ, সকালের দিকে কিন্তু এখন বেশ ভালো একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ফিল হয়। ওই তো আস্তে আস্তে করে হয়তো বা শীত চলে আসছে, সেটারই আগমন বার্তা জানাচ্ছে আর কি। তো বাচ্চারা এখানে খেলা করুক, আমি এখানে একটু করে বসে থাকবো। ওরা ওদের মতো করে বেশ এনজয় করছিল। আর আজকে সাগর পাড়ে এত পরিমাণে মানুষ ছিল, সবাই যে যার মতো ব্যস্ত ছিল, যার যার মতো করে সে সুন্দর সময় কাটাচ্ছিল। তো আমিও বসেছিলাম আর বাচ্চারা খেলা করতেছিল, অনেকে হাঁটাহাঁটি করতেছিল। এত পরিমাণে বাতাস ছিল, সাগরের উত্তাল ঢেউ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরও সাগর পাড়ে আসলে বাতাসটা একটু বেশিই লাগে, সেই সাথে ঢেউয়ের যে একটা সাউন্ড আর ঠান্ডা হাওয়া, মনে হয় মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সব ক্লান্তি এখানেই দূর হয়ে যায়। মাঝে মধ্যে সাগর পাড়ে এসে কিছু সময় বসে থাকতে আমার বেশ ভালো লাগে।
এতটা পরিমাণে বাতাস ছিল যে বসে দাঁড়িয়ে কোথাও শান্তি পাচ্ছিলাম না, মানে প্রচুর বাতাস ছিল। তো আমি এখানে ভাবছিলাম যে বেশ অনেকক্ষণ তো বসে আছি, আবার একটু হাঁটাহাঁটি করি। কি আর হাঁটবো, কেমন যেন লাগছিল, পরে ঠিক আবার বসে গিয়েছি আর কি। তো বাচ্চারা ওদের মতো খেলা করুক, আর আমরা সন্ধ্যার আগ মুহূর্তে বাসায় চলে যাব। এদিকে সূর্যও ডুবে যাবে। ব্যস্ততার মাঝেও সংসারের নানা কাজকর্মের ফাঁকে মাঝে মধ্যে এভাবে সুন্দর সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ বেশ অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো সময় কাটিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।